আজ 11ই ডিসেম্বর 2025। এবার আমাদের গন্তব্য বাংলা বিহার উড়িষ্যার সাবেক রাজধানী মুর্শিদাবাদ। কিভাবে যাবেন মুর্শিদাবাদ? শিয়ালদা থেকে ভাগীরথী এক্সপ্রেস, লালগোলা লোকাল এবং কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস রয়েছে। আমরা সকাল 6:50 হাজারদুয়ারি এক্সপ্রেসে কলকাতা স্টেশন থেকে রওনা হয়েছিলাম। এর প্রথম স্টপেজ হলো ব্যারাকপুর। হাজারদুয়ারি এক্সপ্রেসে আমরা অবশেষে মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছালাম। যারা অত সকালে কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরতে পারবেন না, তারা ব্যারাকপুর স্টেশন থেকেও এই ট্রেনটি ধরতে পারেন। ব্যারাকপুরই হলো এই ট্রেনের ফার্স্ট স্টপেজ। স্টেশন থেকে বাঁদিকে বেরিয়ে আসুন। এখানে বিভিন্ন টোটো পাওয়া যায়, আবার ঘোড়ার গাড়িও পাওয়া যায়। আপনাকে দেখাবো নবাবের আন্ডারগ্রাউন্ড রাস্তা। এখন আমরা টোটো নিয়ে চললাম ইউথ হোস্টেল, লালবাগ ইউথ হোস্টেলের দিকে, কারণ আমরা ইউথ হোস্টেল বুকিং করেছিলাম। সেখানে গিয়ে ব্যাগ রেখে একটু খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়ব। লালবাগ ইউথ হোস্টেল হাজারদুয়ারি, ইমামবাড়া এবং নবাব বাহাদুর স্কুলের খুব কাছে। এখানে আপনারা বিভিন্ন ধরনের ঘর পাবেন। নন এসি ডাবল বেডরুম 800 টাকা, ডরমেটরি রুম জনপ্রতি 200 টাকা, এবং এসি ডাবল বেডরুম এবং আরও বড় বড় রুম এখানে আছে, এবং এর সাথে অবশ্য জিএসটি আছে। আজকে মুর্শিদাবাদের আমাদের প্রথম গন্তব্য কাঠগোলাপের বাগান। আমরা টোটোয় করে এগিয়ে চলেছি কাঠগোলাপের বাগানের দিকে। আমরা পৌঁছলাম কাঠগোলাপের। এই কাঠগোলাপের বাগান তৈরি করেছিলেন রাজস্থানের 4 ব্যবসায়ী ভাই, লক্ষ্মীপত সিং দুগ্গার বাহাদুর, ধনপত সিং দুগ্গার বাহাদুর, মাহিপত সিং দুগ্গার বাহাদুর এবং ছত্রপত সিং দুগ্গার বাহাদুর। তাদের 4 ভাইয়ের মূর্তি এখানে ঘোড়ার পিঠে বসানো আছে। কথিত আছে মির্জাফরের ছেলে মিরনের থেকে 260 বিঘা জমি 999 বছরের জন্য তারা লিজ নিয়ে 1780 সালে এটি তৈরি করেছিলেন। তাদের প্রথমে ব্যবসা ছিল কাঠের, এবং সেই কাঠের ব্যবসা অনুযায়ী এর নাম হয়েছে কাঠগোলা বাগান, এবং পরবর্তীকালে এখানে গোলাপেরও চাষ হতো, তাই কাঠগোলাপের বাগানও বলা হয়। এই বাগানে প্রবেশ করতে গেলে টিকিট লাগে। 8 বছরের চেয়ে কম বয়সী বাচ্চাদের টিকিট লাগে না, এবং টিকিটের মূল্য বর্তমানে 40 টাকা। টিকিট কাউন্টারের সামনে বিভিন্ন ছবির মাধ্যমে দেখানো আছে এর মধ্যে কি কি দেখতে পাওয়া যাবে। এরপর আমরা 100 টাকা দিয়ে একজন গাইড ঠিক করলাম, এবং গাইড বিভিন্ন স্থান ঘুরে আমাদের সেই সমস্ত জায়গাগুলি সম্পর্কে বুঝিয়ে দিচ্ছিলেন। রাস্তার বাঁদিকে দেখুন, দেখা যাচ্ছে একটি গোলাপি রঙের তরুণ। এর মধ্যেই রয়েছে একটি সুড়ঙ্গ, এবং এই সুড়ঙ্গের মাধ্যমে জগৎ শেঠের বাড়ি ও গঙ্গার সাথে যোগসূত্র স্থাপিত হয়েছে। এখানে দেখুন, এই সিঁড়ি দিয়ে সুড়ঙ্গে নেমে যাওয়া যায়।
এর মধ্যে সুন্দর গোলাপের বাগান রয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের গোলাপ ফুল ফুটে রয়েছে। এখানে ইটালিয়ান মার্বেল দিয়ে তৈরি একটা টেবিল রয়েছে। এই বাড়িটির সামনে রয়েছে একটি প্রকাণ্ড পুকুর। এই পুকুরে বিভিন্ন রঙের মাছ দেখা যাচ্ছে। এই এক সময় এই পুকুরের মধ্যে দুটি বিরাট আকারের মাছ ছিল। একটির নাম ছিল হিরে আর একটির নাম ছিল মতি। এদের ওজন প্রায় ছিল 1.5 মণ। এবং এই বাড়ির বউয়েরা এই হিরে এবং মতির নাকে হীরের নথ এবং মতির নথ পরিয়েছিল। এই মাছ দুটি মারা গেলে এদের বাগানের মধ্যে কবর দেওয়া হয়েছিল। এই বাড়িটি ইউরোপিয়ান স্টাইলে তৈরি এবং এর মধ্যে একটি মিউজিয়াম আছে। বিভিন্ন ঝাড়বাতি ও অন্যান্য বস্তু এখানে দেখা যায়, কিন্তু ভেতরে ফটোগ্রাফি করা যায় না। এখানে প্রচুর আপনারা রাজহাঁস দেখতে পাবেন। খুব সুন্দর লাগছে এদের দেখতে। রাজহাঁসগুলো খাবারের জন্য আমাদের দিকে এগিয়ে আসছে। এখানে হিরে এবং মতিকে সমাধিস্থ করা হয়েছিল। আমরা এখন এগিয়ে চলেছি একটি নাচঘরের দিকে। এখানে নাচের প্রদর্শনী হতো। তখনকার দিনে বিখ্যাত বাইজি হীরাবাইকে এখানে আনা হতো এবং দর্শক থাকতেন বিভিন্ন সাহেব, নবাব এবং অন্যান্য ব্যবসায়ী ও জমিদারগণ। হীরাবাই ছিলেন প্রায় 6 ফুট 2 ইঞ্চি লম্বা এবং তিনি প্রতি রাত নাচের জন্য 5,000 করে স্বর্ণমুদ্রা নিতেন। নাচঘর ছাড়িয়ে এগিয়ে গেলে এখানে ছিল একটি মন্দির এবং এই মন্দিরে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। মন্দির ছাড়িয়ে আরেকটু এগোলেই মানে কাঠগোলাপের বাগানের একদম শেষ দিকে রয়েছে একটি জৈন মন্দির। এই জৈন মন্দিরের ভিতরে কিন্তু ফটোগ্রাফি করা যায় না। এখানে যে হলুদ রঙের বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হলো কাঠগোলাপের বাগানের রসুই ঘর। দেখেই বোঝা যায় প্রচুর লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে হতো। এরপর এসে পড়েছি কাঠগোলাপের বাগানের চিড়িয়াখানায়। এখানে বেশ কয়েক রকম পাখি আর অ্যাকোয়ারিয়ামের মধ্যে মাছ আমরা দেখতে পেলাম। সুন্দর রং কালারটা হেবি। ঠিক আছে তোতা পাখিও দিয়েছে।
কাঠগোলাপের বাগান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এবার যাব নসিপুরের রাজবাড়ি। নসিপুরের রাজবাড়িটি তৈরি করেছিল দেবী সিং। দেবী সিং এসেছিলেন পানিপথ থেকে। আমরা এসেছি জগৎ শেঠের বাড়ি। আসল বাড়িটি কিন্তু গঙ্গায় তলিয়ে গেছে এবং পরবর্তীকালে এই বাড়িটি করা হয়েছে। টিকিট কেটে জগৎ শেঠের বাড়িতে প্রবেশ করলাম। জগৎ শেঠের বাড়ির মধ্যে রয়েছে গুপ্ত সুড়ঙ্গ পথ, অস্ত্রাগার, মাটির নিচে ঘর, ঢাকাই মসলিন শাড়ি এবং অন্যান্য আমরা অনেক এখন বস্তু। জগৎ শেঠের বাড়িতে প্রবেশ করেছি। সেখানে বিভিন্ন জিনিস আমরা দর্শন করছি। আমরা এখন আছি জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠের আসল বাড়িটা ধ্বংস হয়ে গেছে গঙ্গার ভাঙনে। এটি পরবর্তীকালে আবার করা হয়েছে। জগৎ শেঠের বাড়ির গুপ্ত সুড়ঙ্গ পথ দিয়ে এখন আমরা ভিতরে প্রবেশ করছি। জগৎ শেঠের বাড়ির মধ্যে অস্ত্রাগার, অন্যান্য খাট, আসবাবপত্র, এইসব অনেক জিনিস আছে, কিন্তু ভিতরে ছবি তোলা নিষেধ। এই হলো মির্জাপুরের বাড়ি, কিন্তু এখানে এখন প্রবেশ করতে দেয় না। বাড়িটি ভাঙাচোরা অবস্থায় আছে। চলুন। এটি মির্জাপুরের বংশধরদের কবরস্থান। আমরা বাইরে থেকে দেখে নিচ্ছি, কারণ গেট এর বন্ধ আছে। মহিমাপুর ফাঁড়ির বিপরীত দিকে মুর্শিদ কুলি খাঁর কন্যা ও সুজা খাঁর স্ত্রী আজিমুন্নেসার সমাধি অবস্থিত। শোনা যায় একবার তিনি ভয়ানক অসুস্থ হয়ে পড়ায় হেকিম তাকে কলিজা দিয়ে তৈরি ওষুধ খেতে দেন এবং ভালো হয়ে যাওয়ার পরেও তিনি শিশু হত্যা করে তার কলিজা খেতেন বলে শোনা যায়। আজিমুন্নেসা বেগমের সমাধি। আজিমুন্নিসা বেগমের জীবন্ত কবর। এসে পৌঁছালাম হাজারদুয়ারি প্যালেস ও মিউজিয়ামে। 1829 খ্রিস্টাব্দের 29শে আগস্ট তদানীন্তন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম ক্যাভেন্ডিশ ও বহু স্বনামধন্য ব্যক্তিগণের উপস্থিতিতে নবাব নাজিম হুমায়ুন জা এই প্রাসাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রাসাদের নির্মাণ কার্য সম্পূর্ণ হয় এবং খরচ পড়ে মোট 18 লক্ষ টাকা। এইখানে কিন্তু উল্টো দিকে ইমামবাড়া রয়েছে, কিন্তু ইমামবাড়ায় প্রবেশ করা যায় না। কেবলমাত্র মহরমের সময় 7 দিন ইমামবাড়ায় প্রবেশ করার অনুমতি দেওয়া হয়।
হাজারদুয়ারির মধ্যের কোনো ছবি তোলা যায় না, কিন্তু যেগুলো আমরা দেখেছি সেই সম্পর্কে আমি এখন সেগুলো আপনাদের জানাচ্ছি। এই প্রাসাদটি 3 তলা। প্রতি কক্ষের কারুকার্য অত্যন্ত মনোরম। একতলার অস্ত্রাগার, অফিস, কাছারি, রেকর্ড রুম ইত্যাদি আছে। অস্ত্রাগারে মোট 2600টি অস্ত্র আছে। পলাশির যুদ্ধে এই সকল অস্ত্র ব্যবহৃত হয়েছিল। এই সকল অস্ত্রশস্ত্রের মধ্যে কতকগুলি বিখ্যাত, যেমন আলীবর্দীর ব্যবহৃত তলোয়ার, বহুনল বিশিষ্ট বন্দুক, নাদির শাহের শিরস্ত্রাণ, মীর কাসিমের ছোরা, বিভিন্ন ধরনের ও আকারের কামান, ছোরা ইত্যাদি। যে ছোরার সাহায্যে মোহাম্মদী বেগ সিরাজ ইমামবাড়ার দিকে যে মিনারটি দেখা যাচ্ছে, তাতে গঙ্গার দিক মুখ করে একটি ঘড়ি রাখা আছে। দোতলায় আছে আর্ট গ্যালারি এবং 3 তলায় রয়েছে লাইব্রেরি। আর্ট গ্যালারিতে এরপর রেল লাইন পার হয়ে উত্তর দিকে 2 কিমি গিয়ে রাস্তার পূর্ব পাশে কাটরা বাজারের কাছে কাটরা মসজিদে পৌঁছলাম। 1723-24 সালে মাত্র 2 বছরের মধ্যে তৎকালীন বাংলার সুবাদার মুর্শিদ কুলি খাঁ নিজ সমাধিস্থল রূপে এটি নির্মাণ করেছিলেন। দাক্ষিণাত্যের কোনো এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে দাস ব্যবসায়ীগণ তাকে অপহরণ করে ইস্পাহানে এক ধনী মুসলমানের নিকট বিক্রয় করেন। পরে তার প্রভু তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন। পরে মোগল বাদশাহের কোষাধ্যক্ষ নিযুক্ত হন এবং রাজস্ব আদায়ের সুনিপুণ সূত্র বাদশাহ ঔরঙ্গজেবের নিকট পেশ করে তাকে চমৎকৃত করেন। পরে তিনি বাংলার নবাব হন। সিঁড়ির নিচে এটি হলো মুর্শিদ কুলি খাঁর সমাধি। তিনি চাইতেন যে তিনি এমন জায়গায় সমাধি করা হবে যার উপর দিয়ে মানুষ হেঁটে যাবে। গ্রাউন্ডের মধ্যেই একটি শিব মন্দিরও আছে। কাটরা মসজিদের দক্ষিণ পূর্ব দিকে নবাব মুর্শিদ কুলি খাঁ ও তার পরবর্তী অন্যান্য নবাবগণ তাদের অস্ত্রাগার বা তোপখানা স্থাপন করেন। এখানেই জাহানকোষা কামানটি অবস্থিত। শোনা যায় মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করার সময় ওই কামানটি এখানে নিয়ে আসেন। ঢাকার বিখ্যাত জনার্দন কর্মকার এটি প্রস্তুত করেন। এটি দৈর্ঘ্যে প্রায় 5.5 মিটার, বেধ 1.7 মিটার, ওজন আনুমানিক 7900 কেজি। মুঘল সম্রাট শাহজাহানের সময় 1047 হিজরিতে এটা নির্মিত হয়। এটা দাগার জন্য 17 কেজি বারুদ ব্যবহার হতো। এরপর এসে পৌঁছলাম মতিঝিলে। সেই সময় এই ঝিল থেকে প্রচুর পরিমাণে মতি সংগৃহীত হতে পারে। এই ঝিলের নামকরণ হয়েছিল মতিঝিল। নবাব আলীবর্দীর সময় মুর্শিদাবাদে বহু অট্টালিকা প্রস্তুত করার জন্য ইটের প্রয়োজনে যে খাত কাটা হয়েছিল, উক্ত খাতগুলি মতিঝিলে পরিণত হয়। শীতকালে এখানে বিভিন্ন রকম পরিযায়ী পাখি আসে। চ্যানেলটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।